আজকে আমরা দেখব লেখচিত্র এবং গতির সমীকরণ। বিভিন্ন ধরনের গতির সমীকরণ আছে। সেই সমীকরণগুলো লেখচিত্র কেমন হয় এবং সেই লেখচিত্র থেকে আমরা বিভিন্ন ডাটা কিভাবে বের করতে পারি সেই জিনিসগুলো আজকে আমরা দেখব। তো আমাদের প্রথমে কিছু জিনিস মাথায় রাখতে হবে। প্রথম কথা হচ্ছে যে লেখচিত্রই দেওয়া থাকুক না কেন বা যেই নামই থাকুক না কেন, হতে পারে সরণ বনাম সময় অথবা সময় বনাম সরণ, বেগ বনাম সময় অথবা সময় বনাম বেগ, যাই থাকুক না কেন আমাদের মনে রাখতে হবে যে সবসময়ই এক্স অক্ষ বরাবর থাকবে সময়, কারণ সময়টা হচ্ছে স্বাধীন। তো ইন্ডিপেন্ডেন্ট যেটা সেটা সবসময় এক্স অক্ষ বরাবর থাকে, এই কারণে প্রত্যেকটা গ্রাফের এক্স অক্ষ বরাবর সবসময় সময় থাকবে। আচ্ছা, আরো কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে, তা হলো যে সরণ বনাম সময় যে লেখচিত্র, সেই লেখচিত্রর ঢাল যদি আমরা বের করতে পারি তাহলে আমরা ওই যে বস্তুটার গ্রাফ ওখানে দেওয়া আছে সেই বস্তুটার বেগটা আমরা বের করতে পারবো। তো সরণ বনাম সময় লেখচিত্রের ঢাল থেকে বেগ পাওয়া যায়। এর কারণ আমরা জানি যে বেগ আসলে কিভাবে পাওয়া যায়। বেগ পাওয়া যায় যদি আমরা সরণকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি। আর ডিফারেন্সিয়েট করা মানেই হচ্ছে একটা গ্রাফের ঢাল বের করা। সো সময় বনাম সরণ লেখচিত্রের ঢাল আসলে ওই লেখচিত্রের জন্য বেগ। আচ্ছা, পরবর্তীতে সেম ভাবে যদি আমি বেগ বনাম সময় লেখচিত্র আঁকি, তাহলে সেই লেখচিত্রের ঢাল থেকে আমরা ত্বরণ পাবো। তার কারণ আমরা জানি বেগকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে ত্বরণ পাওয়া যায়। আর বেগ বনাম সময় লেখচিত্রের ক্ষেত্রফল যদি বের করি, ক্ষেত্রফল থেকে কি পাওয়া যাবে? ক্ষেত্রফল থেকে পাওয়া যাবে সরণ। যেমন আহ, এই গ্রাফটা যেটা দেওয়া হয়েছে, এই গ্রাফটা এক্স অক্ষের সাথে একটা ক্ষেত্র তৈরি করেছে, একটা ট্রাপিজিয়াম। তো এই ক্ষেত্রটার একটা ক্ষেত্রফল আছে। এই ক্ষেত্রফলটা আসলে কি প্রকাশ করবে? আমি যেই সময় পর্যন্ত এখানে যেই সময় পর্যন্ত আমি ক্ষেত্রফলটা কাউন্ট করলাম, সেই সময়ের মধ্যে এই বস্তুটা কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, কতটুকু সরণ হয়েছে, সেই মানটা পাওয়া যাবে ক্ষেত্রফল থেকে। এরপরেরটা হলো যদি ত্বরণ বনাম সময় গ্রাফ দেওয়া থাকে, তাহলে কি হবে? তাহলে এটার ক্ষেত্রফল থেকে আমরা বেগ বের করতে পারবো। যেমন এই গ্রাফটার কথাই চিন্তা করো। এই গ্রাফের মনে করো এটা একটা সমত্বরণের গ্রাফ। সমত্বরণ কেন? তার কারণ সময়ের সাপেক্ষে ত্বরণের কোনো পরিবর্তন হয়নি। টি অক্ষের সমান্তরাল গ্রাফ, তো এটা একটা সমত্বরণের গ্রাফ। ধরে নিলাম যে এটার ত্বরণের মান 4 মিটার/সেকেন্ড স্কয়ার। আর এখানে টাইম গ্রেডিং করা আছে, মনে করো আমি টাইমটা মুছে দিচ্ছি। এই পয়েন্টে টাইম 1, এই পয়েন্টে টাইম 2, এই পয়েন্টে টাইম 3 সেকেন্ড, এটা আমরা ধরে নিলাম। তাহলে এখন 1 সেকেন্ড পরে তার বেগ কত ছিল সেটা আমরা কিভাবে পাবো? আমি যদি এই গ্রাফটা এক্স অক্ষের সাথে 1 সেকেন্ড পরে যে ক্ষেত্রটা তৈরি করেছে, এটা একটা আয়তক্ষেত্র, এটার ক্ষেত্রফল কত আসে? 4 × 1, 4। অর্থাৎ এই সময়ে 1 সেকেন্ড পরে এই বস্তুটার বেগ ছিল 4 মিটার/সেকেন্ড। সেম ভাবে 3 সেকেন্ড পরে তার বেগ কত ছিল? তাহলে আমাদের কি করতে হবে? আমাদের 3 সেকেন্ডের মধ্যে এখানে যে আয়তক্ষেত্রটা আছে সে আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল বের করতে হবে। 4 × 3, 12 মিটার/সেকেন্ড হচ্ছে 3 সেকেন্ড পরে এই বস্তুটার বেগ। তাহলে আমাদের এখানে সামারিটা কি হলো? যে যদি সরণ বনাম সময় লেখচিত্র থাকে তাহলে সেটা ঢাল বের করলে আমরা বেগ পাবো। যদি বেগ বনাম সময় লেখচিত্র থাকে তাহলে ঢাল বের করলে ত্বরণ পাবো, ক্ষেত্রফল বের করলে সরণ পাবো। আর ত্বরণ বনাম সময় লেখচিত্র দেওয়া থাকলে আমরা ক্ষেত্রফল বের করলে বেগ পাবো। বোঝা যাচ্ছে যে ঢাল থেকে পরের রাশিটা পাওয়া যায়, যেমন সরণের পরের রাশি বেগ, বেগের পরের রাশি ত্বরণ, এবং ক্ষেত্রফল থেকে আগের রাশিটা পাওয়া যায়, যেমন ত্বরণের আগের রাশি বেগ, বেগের আগের রাশি সরণ। আচ্ছা, এই জিনিসগুলো আমাদের সবসময় মনে রাখতে হবে, তাহলে মোটামুটি আমাদের যে গ্রাফগুলো দেওয়া থাকবে সেগুলো আমরা খুব ইজিলি সলভ করতে পারবো। তো আমরা কিছু গ্রাফ দেখি যে আমাদের গতির সমীকরণগুলো কেমন কেমন আছে এবং সেখান থেকে কি ধরনের গ্রাফ আসতে পারে। প্রথম কথা, আমরা সমবেগ নিয়ে চিন্তা করি। সমবেগের জন্য সমীকরণ একটাই, সেটা হচ্ছে এস ইকুয়ালস টু ভিটি, তাই তো? তো এস ইকুয়ালস টু ভিটি, আমি যদি এটার জন্য সরণ বনাম সময় লেখচিত্র আঁকতে চাই, খেয়াল করো এক্স অক্ষে কি দেওয়া হয়েছে? টাইম। আর ওয়াই অক্ষে দেওয়া হয়েছে সরণ। তো সিম্পলি আমি যদি এখানে তুলনা করি, এবং যেহেতু এটা সমবেগের গ্রাফ, তার মানে এটার বেগটা কি? কনস্ট্যান্ট। সো এটা অনেকটা ওয়াই ইকুয়ালস টু
mx এই ধরনের সরলরেখা চলে আসতেছে। তো y ইকুয়ালস টু mx এর গ্রাফ কেমন হয়? এইরকম মূল বিন্দুগামী সরলরেখা। এবং এই গ্রাফটা, এটা যেহেতু একটা সরলরেখা, আমরা জানি যে সরলরেখার ঢাল নির্দিষ্ট, তাহলে এই সরলরেখাটার ঢাল যেহেতু নির্দিষ্ট, তাহলে আমি বুঝতে পারছি যে ঢাল মানে বেগ, আর ঢাল যেহেতু নির্দিষ্ট তার মানে বেগটাও নির্দিষ্ট, অর্থাৎ এটা একটা সমবেগের গ্রাফ। ঠিক আছে? তো সরণ বনাম সময়ের লেখচিত্র থেকে আমরা এভাবে বুঝতে পারি যে আসলে এটা কি সমবেগ নাকি অসমবেগ। তো যেহেতু একটা সমবেগের গ্রাফ, আমরা এটার বেগ বনাম সময় লেখচিত্র যদি আঁকতে চাই, তাহলে কি হবে? যেহেতু বেগ চেঞ্জ হচ্ছে না, এইটা এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা হবে, সমবেগ। এখন যদি এমন হয় যে, ধরে নিলাম যে এই পয়েন্টে টি এর মান হচ্ছে 2, এবং এটার করেসপন্ডিং যে পয়েন্ট, সেই পয়েন্টে ধরে নিলাম সরণের মান 4। ঠিক আছে? তাহলে এটার বেগের মান কত আসছে? এটার বেগটা আমরা কিভাবে বের করতে পারবো? আরেকটা পয়েন্ট আমরা এখানে নিতে পারি, এই পয়েন্টটা, এটা হচ্ছে 0 পয়েন্ট। তাহলে এটার বেগের মান কত হবে? বেগ হচ্ছে ঢাল। ঢাল কিভাবে বের করে? y এর পার্থক্য বা x এর পার্থক্য। এখানে y এর পার্থক্য হচ্ছে কত? দেখো, এই পয়েন্টটার স্থানাঙ্ক হলো 2 4, আর এই পয়েন্টের স্থানাঙ্ক 0 0। তাহলে y এর পার্থক্য 4 আর x এর পার্থক্য 2, তার মানে এটা ঢাল আসলো 2। ঠিক আছে? অর্থাৎ এটার বেগের মান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। এই পয়েন্টের ভ্যালু 2। তাহলে এখন আমরা বলেছি যে বেগের যে লেখচিত্র, সেই লেখচিত্র থেকে যদি ক্ষেত্রফল বের করি, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা অলওয়েজ সরণটা পাবো। তো আমরা এটা একটু চেক করে দেখি। এখানে টাইম 0, ধরে নিলাম যে এখানে টাইম 2। আচ্ছা, তাহলে টাইম যখন 2, সেই সময়ের মধ্যে এই গ্রাফটা এক্স অক্ষের সাথে যে ক্ষেত্রটা তৈরি করেছে, সেটা কি? সেটা একটা আয়তক্ষেত্র। এবং সেই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত? সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সিম্পলি এইটার মান 2, এটার মানও 2, তার মানে ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু 2, 4। অর্থাৎ 2 সেকেন্ড পরে এই বস্তুটার সরণ কত ছিল? 4 মিটার। আমরা এই গ্রাফ থেকে একটু দেখি, সরণের গ্রাফ থেকে, এই যে যখন 2 সেকেন্ড, তখন তার সরণ কত ছিল? 4। তাহলে আমরা যেটা পেলাম যে সরণ বনাম সময়ের যে লেখচিত্র, সেটার ঢাল থেকে আমরা বেগ পাবো, আর বেগের যে ক্ষেত্রফল, বেগের যে লেখচিত্রের ক্ষেত্রফল, সেটা থেকে আমরা ওই নির্দিষ্ট সময় পর সরণের মানটা বের করতে পারবো। আর বেগের যে লেখচিত্র, সেটার ঢাল থেকে কি পাওয়া যাবে? ত্বরণ পাওয়া যাবে। তো এই লেখচিত্রটা, এই বেগের যে লেখচিত্রটা, এটার ঢাল কত হবে? এটা যেহেতু এক্স অক্ষের সমান্তরাল রেখা, তাহলে এটার ঢাল হবে 0। তার মানে এই বস্তুটার ত্বরণ কত? 0। খুব স্বাভাবিক, আমরা প্রথমেই বলে নিয়েছি যে এটা একটা সমবেগের সমীকরণ, তার মানে এটার ত্বরণ কি হবে? 0। এরপরে আসি সমত্বরণের সমীকরণ। সমত্বরণও হতে পারে বা সমমন্দনও হতে পারে। তার সমীকরণ কিরকম? এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আচ্ছা, এখন এটার গ্রাফটা কেমন হইতে পারে? আমরা একটু চিন্তা করি। এক্স অক্ষ বরাবর আছে টি, আর এস কে আমরা তুলনা করলাম ওয়াই এর সাথে। তাহলে এটার ইকুয়েশনটা কেমন আসে? এটার ইকুয়েশনটা অনেকটা এরকম আসবে, y ইকুয়ালস টু, আদি বেগটাকে আমরা কনস্ট্যান্ট ধরলাম ইউ, এটাকে আমরা এ বললাম, টাইমকে আমরা বলেছি এক্স, প্লাস এই যে হাফ এ, এই পার্টটুকুকে আমরা কনস্ট্যান্ট ধরলাম বি, যেহেতু আমি বলেছি সমতল, টি কে এক্স বলেছি। এই যে সমীকরণটা y equals to ax plus bx স্কয়ার, এটা কিন্তু একটা পরাবৃত্তের সমীকরণ, তাই তো? তো এই পরাবৃত্তটার আদর্শ সমীকরণ কি রকম? যেহেতু x এর স্কয়ার দেখতে পাচ্ছি আর y এর পাওয়ার 1, তার মানে এটা সমীকরণ অনেকটা এরকম, x স্কয়ার ইকুয়ালস টু 4 a y। এবং এইটার গ্রাফ কেমন আসে? এটার গ্রাফ আসে এইরকম, x স্কয়ার ইকুয়ালস টু 4 a y। তো এই বাম পাশটা, এই গ্রাফটার এই সাইডটা কি? এই সাইডে টাইম নেগেটিভ, তো টাইম তো নেগেটিভ হবে না, তো আমাদের নিতে হবে কি জাস্ট এই পাশটা। তাহলে
এরকম হবে আমাদের s equals to ut plus half it square এর গ্রাফ, যেটা হচ্ছে সমতরণের। তো এই ধরনের গ্রাফ দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে এটা একটা সমতরণের গ্রাফ। ঠিক আছে? আচ্ছা, এখন এই গ্রাফের ঢাল থেকে আমরা কি পাবো? এই গ্রাফের ঢাল থেকে আমরা আসলে এই বস্তুটার বেগ পাবো, তাই তো? এখন আমরা একটু আগে যেটা দেখেছি, দেখো এইটা, এখানে যেহেতু সরণের লেখচিত্র, সরলরেখা ছিল, এইটার ঢাল ছিল কনস্ট্যান্ট, এই জন্য একটা সমবেগ, বেগের মান কনস্ট্যান্ট ছিল। কিন্তু আমাদের এখানে যে সরণের সমীকরণটা আছে, সরণের লেখচিত্রটা আছে, সেখানে কিন্তু ঢাল কনস্ট্যান্ট হবে না। এখন এটা ঢাল হবে বিভিন্ন রকম। কিরকম? এই পয়েন্টটা যদি চিন্তা করি, এই পয়েন্টের ঢাল কি হবে? এই পয়েন্টের ঢাল হবে, আমি যদি এই পয়েন্টের স্পর্শক আঁকি, সেই স্পর্শকের যে ঢাল সেটা হবে এই পয়েন্টের ঢাল। আবার এই পয়েন্টের ঢাল আঁকি, সেম আমি এখানে একটা স্পর্শক আঁকবো, এই স্পর্শকের যে ঢাল হবে সেটাই হবে এই পয়েন্টের ঢাল। তার মানে আসলে এটার বেগের ঢাল যেহেতু বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রকম, তার মানে এই বস্তুটার বেগের মানও বিভিন্ন সময়ে বিভিন্ন রকম হবে। সো এটা অসম বেগের একটা সমীকরণ। এই লেখচিত্রটা, সরণ বনাম সময়ের এই লেখচিত্রটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা আসলে একটা অসম বেগের সমীকরণ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যদি এখানে কিছু ডাটা দিয়ে দিই, যেমন টাইমের মান নিলাম আমি এখানে 2, 4, 6 সেকেন্ড, এবং আমি এখানে কিছু ডাটা দিয়ে দিলাম যে 2 সেকেন্ডে তার সরণ ছিল ধরলাম 6, 4 সেকেন্ডে তার সরণ ছিল 20, আর 6 সেকেন্ডে সরণ ছিল মনে করো 42। ঠিক আছে? এখন আমি বললাম যে এই যে গ্রাফটা দেওয়া আছে, এই গ্রাফের জন্য বেগের গ্রাফ প্লট করতে হবে। ঠিক আছে? এবং কোন পয়েন্টে বেগ কেমন ছিল সেগুলো সম্বন্ধে আলোচনা করতে হবে। তাহলে এখন আমরা এখান থেকে কিভাবে গ্রাফটা প্লট করব? খেয়াল করো যে এই ধরনের সমীকরণ থাকলে আমরা বুঝে ফেলবো যে এটা হচ্ছে আসলে যেহেতু পরাবৃত্তের সমীকরণ, সো s ইকুয়ালস টু ut প্লাস হাফ এটি স্কয়ার সমীকরণ। তাহলে আমি যদি বেগের, এখান থেকে বেগের ইকুয়েশনটা কি পাবো? এখান থেকে বেগের ইকুয়েশনটা পাওয়া যাবে v ইকুয়ালস টু u প্লাস এটি। ঠিক আছে? তাহলে v ইকুয়ালস টু u প্লাস এটি গ্রাফটা কেমন হবে এটা আমরা একটু জানতে চাই। তো বেগ বনাম সময় যে গ্রাফটা আছে সেখানে t হলো x আর v হলো y। ঠিক আছে? তো এই ধরনের গ্রাফ থাকলে এটা আসলে সমতরণেরও গ্রাফ আমরা বলতে পারি। আমাদের গ্রাফ দেখে চিনতে হবে। এই পরাবৃত্ত সরণ বনাম সময়ের যে গ্রাফটা, এটা যদি এরকম পরাবৃত্ত শেপের হয় তাহলে এটা সমতরণের গ্রাফ। ঠিক আছে? তাহলে এখানে যে ত্বরণটা আছে এটা একটা কনস্ট্যান্ট, v কে y বলে, আমি যদি u যেটা দিবে সেটাও কনস্ট্যান্ট, এটা ধরলাম c, আর a কে আমি বললাম m, t কে বললাম x। তার মানে এটাকে y ইকুয়ালস টু mx প্লাস c। এটা কিরকম সরলরেখা হবে? এই সরলরেখার ঢাল হবে m, এবং এটা y অক্ষকে পজিটিভ দিকে ছেদ করবে, এই পয়েন্টের মান হবে c। ঠিক আছে? এরকম একটা গ্রাফ হবে যেখানে এই এতটুকুর মান কত? এতটুকুর মান হচ্ছে c, বা আমরা বলতে পারি c কে আমি যেহেতু বলেছি, এতটুকু হচ্ছে আদিবেগ u এর মান। ঠিক আছে? আর এই যে বেগ বনাম সময় লেখচিত্রটা আমরা আঁকলাম, এই লেখচিত্রটার ঢাল কি হবে? ঢাল হবে ত্বরণ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে m ইকুয়ালস টু a, ঢাল হলো ত্বরণ। ঠিক আছে? তো আমাদের সরণ বনাম সময় যে লেখচিত্রটা ছিল, এই লেখচিত্র যে ডাটাগুলো দেওয়া ছিল সেখান থেকে আমরা এই মানগুলো কিভাবে বের করতে পারি, যে এটার ঢাল কত বা এটার আদিবেগের মান কত, এগুলো আমরা কিভাবে বের করতে পারি? খুবই সিম্পল। এই যে গ্রাফটা আছে, এই গ্রাফের সমীকরণ কি? s ইকুয়ালস টু ut প্লাস হাফ এটি স্কয়ার। তাহলে আমরা দেখো t এর মান যখন 2, তখন জানি যে s এর মান 6। এখানে t এর মান, এই সমীকরণে t এর মান 2 বসাবো, তার জন্য s এর মান 6 বসাবো। বসালে u এবং a দিয়ে একটা সমীকরণ আসবে। সেম ভাবে t এর মান যদি 4 বসাই, সেক্ষেত্রে আমরা s এর মান লিখতে পারি 20। তো t এর মান 4 বসাবো, s এর মান 20 বসাবো, বসালে u এবং a দিয়ে আরেকটা সমীকরণ
সমীকরণ আসবে। এই দুইটা সমীকরণকে সমাধান করব, সমাধান করলে আমরা খুব ইজিলি ইউ এবং এর মানটা পেয়ে যাব। ঠিক আছে, তো ইউ এবং এর মান যদি পেয়ে যাই আমাদের এই সমীকরণে ডাটাগুলো আমরা তখন বসাতে পারবো। এই এই সমীকরণটাতে যদি ইউ এবং এর ডাটাগুলো বসাই এবং আমাদের এখানে যেমন টাইম ছিল 2, 4, 6, সেই অনুযায়ী টি এর ভ্যালু 2, 4, 6 বসালে আমরা এই পয়েন্টের যে বেগের মানগুলো ছিল এই পয়েন্টের বেগের মানগুলো বের করে ফেলতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তো আমি এখানে বের করে রেখেছি ইউ এর ভ্যালু। আমাদের এই সমীকরণের জন্য এই মানগুলো এখানে বসালে ইউ এর ভ্যালু আসে 1 আর এর ভ্যালু আসে 2। এটা কিভাবে আসে এটা তুমি হিসাব করে বের করবা। আচ্ছা, সেই হিসেবে এখানে দেখা যায় যে তাহলে এই পয়েন্টে যেহেতু এতটুকু ইউ এর ভ্যালু কত, 1, আর 2 সেকেন্ড পরে দেখা যায় যে আমাদের বেগের মান আসে 5। ঠিক আছে, তো সেক্ষেত্রে 2 সেকেন্ডে আমি বলেছি যে বেগ বনাম সময়ের যে লেখচিত্র সেটার ক্ষেত্রফল থেকে কি পাওয়া যাবে, সরণ পাওয়া যাবে। আমরা জাস্ট একটু চেক করে দেখি যে ঠিক আছে কিনা। যেমন 2 সেকেন্ড পরে এই লেখচিত্রটার জন্য 2 সেকেন্ড পরে বস্তুটার সরণ কত হবে সেটা কিভাবে বের করব? খুব সিম্পল, আমরা এখানে যে ট্রাপিজিয়ামটা দেখতে পাচ্ছি সেটার ক্ষেত্রফল বের করব। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কিভাবে বের করে? সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। এটা হচ্ছে 1, এটা হলো 5, যোগফল হচ্ছে 6 ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2। তো কত আসছে? হিসাব করে আসলো 6, অর্থাৎ 2 সেকেন্ড পরে তার সরণ কত ছিল? 6 মিটার। দেখি এখানে কি আছে, এই যে 2 সেকেন্ড পরে তার সরণ ছিল 6 মিটার। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে এখান থেকে ক্ষেত্রফল বের করলে সরণটা আমরা পাবো। সেম ভাবে আমরা যদি এখানে 6 সেকেন্ডের জন্য যে ট্রাপিজিয়ামটা পাবো সেটার ক্ষেত্রফল বের করি তাহলে 6 সেকেন্ডের জন্য তার যে সরণ ছিল 42, এটাও এখান থেকে চলে আসবে। ঠিক আছে, তাহলে এই যে এই ডাটা থেকে সরণ বনাম সময়ের যে লেখচিত্র ছিল সেটার ডাটাগুলো দিয়ে আমরা বেগের গ্রাফটা আঁকতে পারলাম। আচ্ছা, তো এখন এখান থেকে এই বেগের গ্রাফ থেকে আমরা আবার ত্বরণের মান কত পেয়েছি? ত্বরণের মান পেয়েছি 2। তাহলে সেই ত্বরণের গ্রাফটা কেমন হবে? এইরকম। ঠিক আছে, তাহলে দেখি 2, 4, 6 এখানে 2 সেকেন্ড পরে এই যে ত্বরণ বনাম সময়ের যে গ্রাফটা পেয়েছি সেটার ক্ষেত্রফল থেকে আমরা কি পাবো? বেগ পাবো। তাহলে 2 সেকেন্ড পরে এই বস্তুটার বেগ কত ছিল এই গ্রাফ থেকে বের করার চেষ্টা করি। যখন 2 সেকেন্ড এখানে আমরা নিব তখন আমরা এখানে কি পাচ্ছি? একটা বর্গ পাচ্ছি। এটার ক্ষেত্রফল কত হবে? 2 ইন্টু 2 অর্থাৎ 4। তাহলে 2 সেকেন্ড পরে তার বেগটা কত ছিল সেটা দেখে আমরা এখান থেকে বুঝতে পারবো। ঠিক আছে, সেম ভাবে আমরা একটু আগে দেখলাম হচ্ছে সমত্বরণের গ্রাফ। এখন আমরা দেখতে যাচ্ছি সমমন্দনের গ্রাফটা কেমন হবে। তো সমমন্দনের ইকুয়েশন কি? s equals to ut minus half at square। তো এই সমীকরণে t এর ভ্যালু x আর s এর ভ্যালু y চিন্তা করে আমরা যদি এই সমীকরণটাকে তুলনা করতে চাই x আর y এর সাথে তাহলে আমাদের সমীকরণটা এরকম আসবে, y equals to ax minus b x স্কয়ার। এটাও কিন্তু একটা পুনরাবৃত্তের গ্রাফ, তবে এটার গ্রাফটা কেমন হবে? এটার গ্রাফটা হবে এইরকম। যেহেতু x এর স্কয়ারের আগে মাইনাস আছে তাহলে এই পুনরাবৃত্তটা হবে এরকম নিচের দিকে। ঠিক আছে, তবে আমাদের এখানে একটা জিনিস চিন্তা করতে হবে যে আমি কোন পাশটা নিব, আমি কি এই পাশটা নিব নাকি এই পাশটা নিব। দেখো, যদি আমি এই সাইডটা নেই তাহলে গ্রাফটা কেমন আসবে? এরকম,
অর্থাৎ যখন টাইম জিরো ছিল তখন সরণ কত? জিরো। কিন্তু কিন্তু আমি যদি এই পাশটা নিই, তাহলে কি হবে? গ্রাফটা হবে এইরকম। অর্থাৎ যখন টাইম জিরো ছিল তখন কিন্তু সরণটা জিরো হচ্ছে না। তাহলে আমার এই গ্রাফটা আসলে নেওয়া যাবে না। আমাকে নিতে হবে কোনটা? আমাকে নিতে হবে এই পাশের অংশটা। ঠিক আছে? তার মানে সমমন্দন, যেটা এস ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ ইটি স্কয়ার, সেই সমমন্দনের জন্য সরণ বনাম সময় লেখচিত্রটা হবে এরকম। আমরা ত্বরণের জন্য দেখি কেমন ছিল, এরকম ছিল, আর সমমন্দনের জন্য এইরকম। ঠিক আছে? সেম ভাবে এখানে যদি কিছু ডাটা দেওয়া থাকে, যেমন 2, 4, 6, তাহলে ধরে নিলাম যে এটার এগেনস্টে আমাদের এখানে সরণের ডাটা দেওয়া ছিল এরকম 36, 4 এর এগেনস্টে ছিল মনে করো 64, আর 6 এর এগেনস্টে মনে করো 84। তাহলে সেটার জন্য আমরা যদি বেগের গ্রাফটা আঁকতে চাই, তাহলে দেখা যাবে যে এটার জন্য বেগের গ্রাফটা আসবে এরকম। এরকম কেন? সিম্পল, এস ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ এটি স্কয়ারের জন্য বেগের গ্রাফটা কত? কেমন সমীকরণটা? বি ইকুয়ালস টু ইউ মাইনাস এটি। টি কে যদি আমরা এক্স বলি আর বি কে যদি ওয়াই বলি, তাহলে এটা আসবে এরকম, ওয়াই ইকুয়ালস টু মাইনাস এম এক্স প্লাস সি। ঢাল যেহেতু নেগেটিভ, ঢাল নেগেটিভ হলে এটা সিটা কি হবে? এই যে এতটুকু সি পজিটিভ উপরের দিকে, আর ঢাল নেগেটিভ হলে সেটা এক্স অক্ষের সাথে কি করবে? স্থূলকোণ তৈরি করবে। ঠিক আছে? তাহলে আমরা এই যে গ্রাফটা আঁকলাম, সরণ বনাম সময়ের যে গ্রাফটা, এই গ্রাফটা এরকম হলে আমরা বুঝবো এটা সমমন্দনের গ্রাফ। যদি বেগ বনাম সময়ের গ্রাফটা এরকম হয়, তাহলে আমরা বুঝবো এটা সমমন্দনের গ্রাফ। ঠিক আছে? আর মন্দনের ভ্যালুটা, এটা যেহেতু সমমন্দন, এটার মানটা হবে এরকম। সেম ভাবে আমরা আগে যেমন দেখেছি যে এই যে বেগ বনাম সময় লেখচিত্র আছে, এই লেখচিত্রের ঢাল থেকে কি পাওয়া যাবে? ত্বরণ পাওয়া যাবে। তো বেগ বনাম সময়ের যে লেখচিত্রটা আছে, এই লেখচিত্রের ঢাল থেকে আমরা ত্বরণটা বের করতে পারি এবং ক্ষেত্রফল থেকে সরণটা বের করতে পারি। আমরা আগের অংশটাতে যেভাবে যেভাবে সবকিছু বের করেছি, এটার ক্ষেত্রেও আমরা বের করতে পারবো। যেমন এই যে সরণ বনাম সময়ের যে লেখচিত্র ছিল, সেগুলোর ডাটা থেকে এই সমীকরণের মাধ্যমে আমরা এ এবং ইউ এর মানটা বের করে এই সমীকরণটার বিভিন্ন সময়ে বেগের ভ্যালু কত ছিল সেগুলা বের করতে পারবো। এবং সেম ভাবে আমি যদি এখানে ক্ষেত্রফল বের করি, অবশ্যই এই গ্রাফে যে সরণের ডাটাগুলো ছিল সেগুলোর সাথে ম্যাচ করবে। ঠিক আছে? তাহলে আমাদের যে স্ট্যান্ডার্ড ইকুয়েশন যা ছিল, সেই ইকুয়েশনগুলো থেকে কেমন সমীকরণ আসতে পারে সেগুলো আমরা দেখলাম, কেমন গ্রাফ আসতে পারে সেগুলো আমরা দেখলাম। এগুলা ছাড়া অন্য কোনো ধরনের গ্রাফ থাকলে আমাদের আসলে কোনো সমীকরণ বের করা সম্ভব হবে না, বা ডাটা বের করা সম্ভব হবে না। শুধু আমরা জাস্ট আন্দাজ করতে পারি। যেমন সরণ বনাম সময় লেখচিত্রের গ্রাফ যদি এমন হয়, তাহলে আমি বুঝতে পারছি যেহেতু এটা একটা বক্ররেখা, এটার ঢাল হবে বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রকম, তার মানে এটা অসম বেগের গ্রাফ এবং এটা অসম ত্বরণ হবে। তার কারণ সমত্বরণের গ্রাফ হয় এইটা বা এইটা, এই দুটা ছাড়া আর কোনো সমত্বরণের গ্রাফ নাই। তার মানে এটা হবে অসম বেগ, অসম ত্বরণ। যদি সরণ বনাম সময়ের গ্রাফটা এরকম হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই বস্তুটা স্থির আছে, কারণ সময়ের সাথে এটার কোনো সরণ হয়নি। তাহলে এটার বেগও জিরো, ত্বরণও জিরো।
যদি বেগ বনাম সময় লেখচিত্র এরকম থাকে তাহলে এটা সমবেগ, এটা ত্বরণ শূন্য। যদি বেগ বনাম সময়ের লেখচিত্র এমন থাকে বা এমন থাকে, তার মানে এটা হচ্ছে এই গ্রাফটার বেগ কি হবে, এই গ্রাফগুলোর ত্বরণ থাকবে। ঠিক আছে, এই গ্রাফগুলোর ত্বরণ থাকবে। এবং এই গ্রাফটা, এই যে গ্রাফটা, এই গ্রাফের ত্বরণ কেমন হবে, এই গ্রাফের ত্বরণ হবে অসমতরণ। এই গ্রাফের ত্বরণ কেমন হবে, এটা অসমতরণ হবে। তো সমতরণ যদি হতে হয় সেক্ষেত্রে গ্রাফটা কেমন হবে, অবশ্যই বেগের লেখচিত্র যদি হয় এরকম সরল রেখা, তাহলে এটা সমতরণের গ্রাফ হবে। ঠিক আছে, এই ধরনের গ্রাফ দেখে আমরা বুঝতে পারবো যে এটা আসলে সমবেগ নাকি সমতরণ। এই ধরনের এই ডাটাগুলো আমরা গ্রাফ থেকেই পাবো। এখন আমি দুটো গ্রাফ দিচ্ছি, একটা হবে সরণ বনাম সময়। সরণ বনাম সময় একটা গ্রাফ আমি দিচ্ছি। এরকম একটা গ্রাফ, এই গ্রাফের বিভিন্ন পয়েন্টে টাইমের ভ্যালুগুলো আমি দিয়ে দিচ্ছি। যেমন এই পয়েন্টে টাইমের ভ্যালু 2, এই পয়েন্টে টাইমের ভ্যালু 4, এইটা 5, আর এই পয়েন্টে আমি দিয়ে দিলাম মনে করো 7। ঠিক আছে, এটা হচ্ছে সরণ বনাম সময়ের গ্রাফ। এখন এখান থেকে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে সরণ বনাম বেগের গ্রাফটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, আর সেকেন্ড যে কোশ্চেনটা সেটা হলো এইবার গিভেন বেগ বনাম সময়। ঠিক আছে, এটা গ্রাফটা মনে করো এরকম, এটা একটা সরলরেখা, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, এরকম গ্রাফ এবং বিভিন্ন পয়েন্টের ডাটা দেওয়া আছে। যেমন এই পয়েন্টে বেগের মান 10, এই পয়েন্টে বেগের মান 20, এখানে টাইমের ভ্যালু ধরো 5, এখানে টাইমের ভ্যালু 10 এবং ফাইনালি এখানে টাইমের ভ্যালু 50। তো এখান থেকে যেটা করতে হবে, এখান থেকে ত্বরণ বনাম সময়ের গ্রাফটা আঁকতে হবে, প্লাস 15 সেকেন্ডে 15 সেকেন্ড পর তার সরণ কত হয়েছে সেটা বের করতে হবে। ঠিক আছে, তো মোটামুটি গতির সমীকরণের জন্য যে ধরনের গ্রাফগুলো আসতে পারে সেই গ্রাফগুলোর কেমন হয় এবং সেখান থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে, কি ধরনের ডাটা আমরা গ্রাফ থেকে বের করতে পারি, আমরা মোটামুটি জানলাম। তো এই ছিল এই টপিকটা। তো এটার সাথে আমি আরেকটা জিনিস আজকে একটু বলে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আপেক্ষিক বেগ। ঠিক আছে, আপেক্ষিক বেগ। তো আমরা জানি যে আমাদের আসলে আহ, আমাদের যে বেগ বা গতি বা স্থিতি বলা হয়, এগুলো কিন্তু সবই হচ্ছে আপেক্ষিক। কোনো কিছুই পরম গতি বা পরম স্থিতি না। যেমন আমরা একটা কোনো একটা জায়গায় একটা লোক মনে করো দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তো এই লোকটা যে দাঁড়িয়ে আছে তার মানে এটা কি, এই লোকটা স্থির আছে। তো এই যে স্থির আছে এই কথাটা আমরা বলছি, এটা কিন্তু আসলে পরম স্থিতি না, এটা হচ্ছে আপেক্ষিক স্থিতি। কারণ এই লোকটা কিন্তু আসলে স্থির না, এই লোকটা পৃথিবীর উপরে আছে, পৃথিবী কিন্তু গতিশীল, তার মানে এই লোকটা গতিশীল। তারপর আমরা বলছি যে এই লোকটা স্থির, কেন বলছি, তার কারণ হয়তো কোনো একটা রেফারেন্স পয়েন্ট আমরা ধরেছি, এই রেফারেন্স পয়েন্টটাকে আমরা ধরে নিয়ে বলছি যে এই পয়েন্টের সাপেক্ষে যদি ও দাঁড়িয়ে থাকে তাহলে সে স্থির, এই পয়েন্টের সাপেক্ষে সে যদি চলতে থাকে তাহলে সে গতিশীল। ঠিক আছে, তার মানে আমাদের সবই কিন্তু আপেক্ষিক গতি বা আপেক্ষিক স্থিতি, কোনো কিছুই পরম গতি বা পরম স্থিতি না।
এখন আপেক্ষিক বেগের ব্যাপারটা কি? আপেক্ষিক বেগের ব্যাপারটা হচ্ছে, মনে করো এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা এইদিকে ভি বেগে চলছে, আর আরেকটা বস্তু একই দিকে মনে করো ইউ বেগে চলছে। তাহলে এই বস্তুর সাপেক্ষে এই দ্বিতীয় বস্তুটার বেগ কত হবে? তো আমাদের কি করতে হবে, যে বস্তুটার সাপেক্ষে বেগ বের করতে চাই সেই বস্তুটাকে আমাকে প্রথমে স্থির করতে হবে। কিভাবে স্থির করতে পারি? যেহেতু এটা এই দিকে ভি বেগে গতিশীল, তাহলে এটাকে স্থির করতে হলে তার উল্টো দিকে একটা ভি বেগ অ্যাপ্লাই করতে হবে। তাহলে এটার বেগ হয়ে যাবে কত? 0। তাহলে আমি যদি পুরো সিস্টেমটা সমতল রাখতে চাই, তাহলে এই দ্বিতীয় বস্তুটার বেগের উল্টো দিকেও আমার কি করতে হবে? একটা ভি বেগ অ্যাপ্লাই করতে হবে। তাহলে তখন এই দুইটার লব্ধি বেগটা কি হবে? ইউ মাইনাস ভি। তাহলে এই যে ইউ মাইনাস ভিটা আসলো, এই ইউ মাইনাস ভি হচ্ছে আসলে এই প্রথম বস্তুর সাপেক্ষে এই দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগ। ঠিক আছে, ইউ মাইনাস ভি। তো যেহেতু এই দুটো বস্তু একই দিকে গতিশীল ছিল, তাহলে আপেক্ষিক বেগ বের করার জন্য আমাকে কি করতে হবে? একটার বেগ থেকে আরেকটার বেগ বিয়োগ করতে হবে। কার বেগটা বিয়োগ করতে হবে? যার সাপেক্ষে বের করব তার বেগটা বিয়োগ করতে হবে। আচ্ছা, আবার মনে করো প্রথম বস্তুটা ভি বেগে এইদিকে গতিশীল ছিল, আর দ্বিতীয় বস্তুটা মনে করো উল্টো দিক থেকে আসছে, তার বেগটা ঠিক অপোজিট, তার বেগ হচ্ছে ইউ। এখন আমি কি বের করতে চাচ্ছি? আমি বের করতে চাচ্ছি এই প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগটা কত। সেম ভাবে আমি কি করব, প্রথম বস্তুকে স্থির করার জন্য তার অপোজিট ডাইরেকশন থেকে আমার ভি মানের একটা বেগ প্রয়োগ করতে হবে, তাহলে এটা স্থির হয়ে ওর বেগ হয়ে গেল 0। তাহলে এই ভিটাকে আমার এখানেও তো অ্যাপ্লাই করতে হবে। এখন দেখো এই ইউ আর ভি কিন্তু একই দিকে, সো আমার কি করতে হবে? আপেক্ষিক বেগটা বের করার জন্য এই দুইটাকে যোগ করতে হবে। তার মানে যখন দুইটা বস্তু পরস্পর বিপরীত দিকে গতিশীল থাকে, তখন আপেক্ষিক বেগ বের করতে হলে দুইটা বস্তুর বেগকে কি করতে হয়? যোগ করে দিতে হয়। এখন আসো ভেক্টর দিয়ে যদি আমি কাজটা করতে চাই, ধরো এখানে একটা নদী, এটা একটা নদী, এই নদীটার এই দিকে স্রোত আছে, স্রোতের বেগ হচ্ছে ভি ডাব্লিউ ধরে নিলাম। আর এই পয়েন্ট থেকে একটা নৌকা মনে করো এই বরাবর চলা শুরু করলো, এটা বের করলাম ভি বি, ভি বোট, আর এটা হচ্ছে ভি ওয়েভ। ঠিক আছে, এখন আমি বের করতে চাই যে স্রোত সাপেক্ষে, এই স্রোত সাপেক্ষে এই নৌকাটার বেগ কত। ঠিক আছে, তাহলে যেহেতু স্রোতের সাপেক্ষে বের করতে হবে, তাহলে আমার কি করতে হবে? আমার এই দিকে স্রোতের বেগের সমপরিমাণ একটা বেগ অ্যাপ্লাই করতে হবে। এগুলো কিন্তু আমি ভেক্টর নিয়ে কাজ করছি, এটাও ভেক্টর, এটাও ভেক্টর। তাহলে আমার এই দিকে কি করতে হবে? স্রোতের বেগের সমপরিমাণ একটা বেগ অ্যাপ্লাই করতে হবে। এটা কিন্তু ভি ডাব্লিউ না, এটা হচ্ছে মাইনাস ভি ডাব্লিউ। তাহলে যেহেতু স্রোতের সাপেক্ষে বের করতে যাচ্ছি, এই জন্য স্রোতকে জিরো করতে হবে। স্রোতকে জিরো করতে হলে স্রোতের বেগের অপোজিট ডাইরেকশনে আমাকে একটা বেগ প্রয়োগ করতে হবে, তাহলে স্রোত জিরো হয়ে গেল। সো এই দিকেও আমার কি করতে হবে? একটা মাইনাস ভি ডাব্লিউ প্রয়োগ করতে হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই দুইটার যে লব্ধি, অর্থাৎ ভি বি ভেক্টর মাইনাস ভি ডাব্লিউ ভেক্টর, এটাই আসলে স্রোত সাপেক্ষে নৌকার বেগ। ঠিক আছে, স্রোত সাপেক্ষে নৌকার বেগ, এটাকে আমি এভাবে প্রকাশ করি যে ডাব্লিউ সাপেক্ষে নৌকার বেগ। যদি বলতাম যে নৌকা সাপেক্ষে স্রোতের বেগ, তাহলে এটাকে এভাবে লিখতাম, যেহেতু স্রোতের বেগ তখন ডাব্লিউটা আগে দিতাম, আর যেহেতু নৌকার সাপেক্ষে তখন বিটা পরে দিতাম। তো যেহেতু এখানে বি আগে, তার মানে এটা বোটের বেগ, এবং ডাব্লিউটা পরে, অর্থাৎ নৌকার সাপেক্ষে স্রোতের সাপেক্ষে নৌকার বেগ। তাহলে এখান থেকে আমরা দেখো যদি পক্ষান্তর করি, তাহলে আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি যে ভি বিডাব্লিউ প্লাস ভি ডাব্লিউ ইকুয়ালস টু কি আসে? নৌকার বেগ। ঠিক আছে, অর্থাৎ যদি আমি
স্রোতের সাপেক্ষে নৌকার বেগ, এই আপেক্ষিক বেগের সাথে স্রোতের বেগটা লব্ধি করি, তাহলে আমি কি পাবো? তাহলে আমি নৌকার প্রকৃত বেগটা পাবো। ঠিক আছে? এই তো মোটামুটি আজকে এই পর্যন্তই। আমরা যে টপিকগুলো দেখলাম সেই টপিকগুলো আমরা প্র্যাকটিস করে সমস্যাগুলো পরবর্তী ক্লাসে আমাকে বললে আমি সেগুলো আবার সলভ করবো। ঠিক আছে?